কাউন্টেবল ইউনিট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম হলে ফর, আর আনকাউন্টেবল ইউনিট অফ টাইম বা স্টার্টিং পয়েন্ট অফ টাইম হলে হবে কি সিন্স। এই যে সতর্কতা আপনি অবলম্বন করলেন, এই সতর্কতার ক্ষেত্রে কিন্তু ইফ হবে না, তাহলে হবে কি ইন কেস। এখানে দেখেন যে আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা, আমি সবসময় একটি ছাতা নেই, সেটি হচ্ছে জিরো কন্ডিশনাল, সেটি হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ টাইম, স্টার্টিং পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম এবং নমস্কার। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে স্বাগত জানাচ্ছি, আমি শফিয়ার রহমান। কেমন আছেন সবাই এবং কোথা থেকে আমাদের সাথে আজকের এই ক্লাসটিতে যুক্ত হয়েছেন একটু জানাবেন। এবং পাশাপাশি আপনাদের আমরা আশা করছি যে পড়াশোনা খুব ভালোই হচ্ছে, কারণ এখন যেহেতু মোটামুটি অস্থিতিশীল যে পরিস্থিতি ছিল কিছুদিন আগেও, আপনাদের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি কিন্তু ইতোমধ্যে কাটতে শুরু করেছে। তো এই জন্য আমরা আশা করছি যে আপনারা হয়তো ধীরে ধীরে পড়াশোনার লাইনে ফিরে আসছেন। এজন্য আমরাও হচ্ছে যে আপনাদের প্রস্তুতিকে শানিত করতে আমরাও বিদ্যাবাড়ির পক্ষ থেকে এরকম লাইভ ক্লাসগুলো নিয়ে আসছি। আজকে আমরা কথা বলবো বেসিক্যালি ইউনিয়ন সমাজকর্মী থেকে, যে এখানে এই পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে এবং পাশাপাশি 11 থেকে 20 গ্রেডের যে প্রশ্ন এসে থাকে ইংরেজিতে বিশেষ করে, সেরকম আমরা কয়েকটা সিলেক্টিভ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যাতে আপনাদের প্রস্তুতি আরও ভালো হয়। আপনারা কোথা থেকে জয়েন হয়েছেন একটু জানাবেন। আমরা তাহলে হচ্ছে যে আমাদের মূল পর্ব আজকে শুরু করে দেই। দেখেন, আমি শফিয়ার রহমান, এর আগে আমাকে হয়তো অনেকেই দেখেছেন। তাহলে আমরা আজকে আলোচনা করব এই ধরনের প্রশ্নগুলো নিয়ে। দেখেন, এখানে আমরা লিখে দিয়েছি যে নো সুনার হ্যাড, এখানে দেখেন নো সুনার হ্যাড হি লেফট ড্যাশ আই কেম। এই প্রশ্নটি আলোচনা করার আগে আমরা একটু নোটে যাই, নোটে গিয়ে একটু বেসিক ইনফরমেশন নিয়ে কথা বলি। দেখেন কিছু এক্সপ্রেশন কিরকম, যেমন নো সুনার, নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন, এইটা মনে রাখবেন। এখানে কিন্তু দেন নয় কিন্তু, হ্যাঁ। তারপর স্ক্যারসলি হ্যাড ড্যাশ ড্যাশ ওয়েন। আচ্ছা, তারপর হচ্ছে হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ, এটার সাথেও হোয়েন যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই যে দেখলাম নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন, স্ক্যারসলি হ্যাড ড্যাশ ড্যাশ ওয়েন, এবং আমরা দেখতে পাচ্ছি হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন। এই এক্সপ্রেশনগুলোর একটা মানে আছে, সেই মানেগুলো কিরকম আমরা একটু নিচে লিখে দিচ্ছি। যেমন খাইতে, তারপর হচ্ছে যে যাইতে, তারপর খেলতে, হ্যাঁ, এই তারপর ডট ডট দিয়ে আমরা দেখলাম এই যে খাইতে না খাইতে, এই জন্য হবে না খাইতে। তারপর যাইতে না যাইতে, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। তারপরে যে না খেলতে না খেলতে, তার মানে আমরা যেটা বুঝলাম এই এক্সপ্রেশনগুলোর মানে হচ্ছে এই যে নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন, স্ক্যারসলি হ্যাড ড্যাশ ড্যাশ ওয়েন এবং হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ ওয়েন। এই এক্সপ্রেশনগুলোর মানে হচ্ছে যে খাইতে না খাইতে, যাইতে না যাইতে, খেলতে না খেলতে, পড়তে না পড়তে, এরকম। তো এইরকম এক্সপ্রেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথম অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশ হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আবারও বলছি, প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট এবং পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, তাই যদি হয় তাহলে আমরা একটু সলিউশন দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখেন, তাহলে আমরা এখানে লিখে দিয়েছি যে নো সুনার হ্যাড হি লেফট। এই যে হ্যাড হি লেফট আছে, তার মানে কি এটি পাস্ট পারফেক্ট। তাহলে আমরা বলেছিলাম যে নো সুনারের সাথে কোনটা যাবে, অবশ্যই কি এই যে এখানে সামান্য একটু কিন্তু ভুল আছে, দেখেন দেন অর্থাৎ ই আছে, তার মানে এটি হচ্ছে না। নো সুনার হ্যাড এর সঙ্গে অবশ্যই হোয়েন যাবে না, আফটারও যাবে না, তাহলে কি যাবে দেন। অর্থাৎ নো সুনার হ্যাড হি লেফট ড্যাশ আই কেম, অর্থাৎ আমি তিনি ত্যাগ করতে না করতেই আমি হচ্ছে যে এসেছিলাম। তাহলে আমরা এটা দেখতে পেলাম এই প্রশ্নটি। এরপর আমরা নেক্সট আমরা স্লাইডের মাধ্যমে আনসারটি দেখতে পাচ্ছি যে নো সুনার হ্যাড হি লেফট দেন আই কেম। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনে চলে যাওয়ার আগে আমরা একটু বেসিক নিয়ে কথা বলি, আমরা একটু আলোচনা করি। সেটি হচ্ছে আমরা দুটো জিনিস আজকে শিখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে যে ইন কেজের ব্যবহার। ইফ অথবা ইন কেজ, এই দুটোর মানেই কিন্তু হচ্ছে যদি, অর্থাৎ ইফ মানেও হচ্ছে যে যদি, আবার ইন কেস মানেও কিন্তু যদি। কিন্তু এখানে সামান্য একটু পার্থক্য রয়েছে।
আমরা যদি নরমালি যদি হচ্ছে যদি ব্যবহার করি, তাহলে অর্থাৎ সাধারণ শর্ত অর্থে সেখানে ইফ ব্যবহার হবে। যেমন হচ্ছে যে ইফ ইউ কাম, ইফ ইউ কাম আই উইল গো। আচ্ছা, অর্থাৎ যদি তুমি আসো তাহলে আমি যাব। আচ্ছা, ভালো কথা। এইখানে দেখেন এই যে ইফটা আমি ব্যবহার করলাম, এটা কিন্তু সাধারণ যদি, মানে এটার আলাদা কোনো শর্ত নেই। মানে যদি আপনি আসেন তাহলে আমি যাব, যদি তুমি আসো তাহলে আমি খাবো, যদি তুমি আমাকে বইটা দাও তাহলে আমি তোমাকে টাকা ধার দিব। মানে এই যে সাধারণ যদি অর্থে কি ব্যবহার করি আমরা? ইফ ব্যবহার করি। কিন্তু মনে রাখতে হবে এই যে ইনকেজ আমরা লিখে দিয়েছি, এই ইনকেজ মানেও কিন্তু যদি, কিন্তু সেখানে একটি সতর্কতা থাকে। সেখানে একটি কি থাকে? সেখানে এই ইনকেজের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা থাকবে। সতর্কতা বা সচেতনতা বোঝানোর ক্ষেত্রে, বা সচেতনতা বোঝানোর ক্ষেত্রে কি ব্যবহার হবে? এই ইনকেজ ব্যবহার হবে। কি রকম? আমরা একটা এক্সাম্পল দিলাম। যেমন আমি বললাম যে রাইট ডাউন the flat number dash you forget। অর্থাৎ তুমি ফ্ল্যাট নাম্বারটি লিখে রাখো। ধরেন আপনি বাসা খুঁজতে গিয়েছেন, আপনারা অনেক স্টুডেন্ট আছেন, অনেক সময় মেসে থাকেন, বাসা খুঁজেন, তাই না? বাসা খুঁজতে গিয়েছেন, তাহলে বাসা খুঁজতে গিয়ে অনেক সময় আপনি বিভিন্ন ফ্ল্যাট দেখছেন, সেখানে কিন্তু আপনি ফ্ল্যাটের নাম্বারটা ভুলে যেতেই পারেন। এই জন্য সতর্কতা অবলম্বন করার জন্য কি আপনি কিন্তু ফ্ল্যাটের নাম্বারটা লিখে রাখছেন, যে ওই বাসাটা দেখতে গিয়ে যদি ওই বাসাটা ভুলে যাই। এই যে সতর্কতা আপনি অবলম্বন করলেন, এই সতর্কতার ক্ষেত্রে কিন্তু ইফ হবে না, তাহলে হবে কি? ইনকেস। তাহলে হবে কি? এখানে ইফ হবে না, এখানে হবে ইনকেস। আচ্ছা, তার মানে যেটা বুঝলাম যে সতর্কতা অথবা পরিণতির কথা চিন্তা করে বা সচেতনতা থাকা অর্থে সেক্ষেত্রে ব্যবহার হবে ইনকেস, ইফ হবে না। তাহলে আমি এই জন্য বললাম রাইট ডাউন দ্য ফ্ল্যাট নাম্বার, ফ্ল্যাটের নাম্বারটি লিখে রাখো। ইনকেস যদি ইউ ফরগেট, মানে ইনকেস ইউ ফরগেট, যদি তুমি ভুলে যাও, তাই না? তাহলে এই জন্য আমরা ইফ ব্যবহার না করে এখানে ইনকেস ব্যবহার করলাম। ওকে, এটাই যদি হয়ে থাকে তাহলে আমরা আমাদের প্রশ্নটি দেখি কি আছে। যে আপনারাই বলবেন, আপনারাই কমেন্ট করে জানাবেন যে আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা। আমি সবসময় একটি ছাতা নিয়ে থাকি। আচ্ছা, ড্যাশ ইট রেইনস, যদি কি হয়? বৃষ্টি হয়। আচ্ছা, এইখানে আপনি ইফ দিবেন নাকি ইনকেস দিবেন, এটা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, একজন বলছেন স্যার আমি কোচিং এ ভর্তি হতে চাই, মশিউর রহমান ভাই। হ্যাঁ, আপনি আমাদের যোগাযোগের নাম্বার আছে, সেটা একটু পরে আমরা দিয়ে দিব। ছাতা নিয়ে বের হও যদি বৃষ্টি হয়, সাবরিনা মমতাজ সুধা বলছেন। হ্যাঁ, ইনকেস হবে। লিজা মাহমুদ, অনেকেই, তানজিল সরকার, অনেকেই বলছেন ইনকেস। ভেরি গুড, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখেন অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, থ্যাংক ইউ। যারা ইনকেস লিখেছেন থ্যাংক ইউ। এখানে দেখেন যে আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা, আমি সবসময় একটি ছাতা নেই কি যদি বৃষ্টি হয়। তার মানে কি? আমি সতর্ক থাকছি যে বৃষ্টি তো হতেই পারে, তাই না? বৃষ্টি কিন্তু আসতেই পারে, তার মানে আমি সতর্কতা অবলম্বন করছি। অথবা যদি বৃষ্টি আসে তাহলে তো আমি ভিজে যেতে পারি। এই যে পরিণতির কথা চিন্তা করে তখন কিন্তু আমি কি ব্যবহার করব? আমি কিন্তু ইফ বসাবো না, আমি বসাবো ইনকেস। ওকে, আচ্ছা, তাহলে এটি ইনকেস অফও হবে না, ইফও হবে না, আনলেসও হবে না, এটি হবে কি? ইনকেস হবে। তাহলে আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপর আমরা নেক্সট, এরকম কিন্তু একটু কথা বলে রাখি, এরকম কিন্তু মজার কোশ্চেন ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সগুলোতে আলোচনা করব। আমাদের একটি কোর্স চলমান রয়েছে ইউনিয়ন সমাজকর্মী, এবং 11 থেকে 20 গ্রেড, আপনারা হয়তো জানেন। ইউনিয়ন সমাজকর্মীতে আমরা 1499 টাকাতে ভর্তি নিচ্ছি। আমাদের 4 নম্বর কোর্সটি বা 4 নম্বর ব্যাচটি ইনশাল্লাহ 23 তারিখে আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করব। আপনারা চাইলে ভর্তি হতে পারেন, এবং পাশাপাশি আমাদের 11 থেকে 20 গ্রেড যেটা 2550 টাকা ফি, সেটাতেও আপনারা ভর্তি হতে পারেন। এরকম আমরা কোশ্চেন এবং এরকম রুলসগুলো আমরা সেই কোর্সগুলোতেও শেখাবো। ওকে, তারপরে দেখেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স। আচ্ছা, এই প্রশ্নটি আলোচনা করার আগে আমরা একটু কথা বলে নেই, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবেন কিছু কিছু এক্সপ্রেশন আছে বা ওয়ার্ড আছে, যেমন
যেমন উইথ, যেমন উইথ, ইনক্লুডিং, ইনক্লুডিং, ইনক্লুডিং টু, তারপর এক্সক্লুডিং, এক্সক্লুডিং টু, তারপর টুগেদার উইথ, টুগেদার, টুগেদার উইথ, তারপর অ্যালং উইথ, অ্যালং উইথ, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই ওয়ার্ড বা এই এক্সপ্রেশনগুলো দ্বারা, এই ওয়ার্ড বা এই এক্সপ্রেশনগুলো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয়, কয়টি সাবজেক্ট? এই ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো দ্বারা যদি যদি দুটি সাবজেক্ট যুক্ত হয়, কয়টি সাবজেক্ট? দুটি সাবজেক্ট, দুটি সাবজেক্ট যুক্ত হয়, যুক্ত হয়। কয়টা সাবজেক্টের কথা বলেছি আমি? এই ওয়ার্ড বা এক্সপ্রেশনগুলো কি কি আরেকবার বলে দিচ্ছি। উইথ, ইনক্লুডিং টু, এক্সক্লুডিং টু, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, ইত্যাদি। এই ওয়ার্ড বা এক্সপ্রেশনগুলো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। কি, কোন সাবজেক্ট অনুযায়ী? পূর্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে পূর্বের সাবজেক্ট অনুযায়ী, পূর্বের সাবজেক্ট, পূর্বের সাবজেক্ট অনুযায়ী, পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব, ভার্ব বসবে। এই বিষয়টি মনে রাখবেন। তাহলে এই ওয়ার্ড বা এক্সপ্রেশনগুলো দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে পূর্বের ওয়ার্ড, পূর্বের সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব নির্ধারিত হবে। আচ্ছা, তার আগে একটু আমরা কমেন্ট দেখি। ইউটিউবে দেয়া আছে, হ্যাঁ, সুধা বলছেন উইথ, টুগেদার উইথ, হ্যাঁ, ভেরি গুড। ফার্স্ট, হ্যাঁ, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী নাজমুল হাসান সাকিব বলছেন প্রথম সাবজেক্ট অনুযায়ী, ভেরি গুড। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা চলেন একটু দেখি আমাদের এই ওয়ার্ড বা এক্সপ্রেশনগুলো একটু দেখি। দেখেন এখানে বলা আছে দ্য ফাদার, এইখানে দেখেন বলা আছে কি উইথ, দ্য ফাদার, তারপরে বলা আছে কি উইথ, তারপরে দেখেন, তার মানে এটি একটি সাবজেক্ট। এরপরে দেখেন আরেকটি সাবজেক্ট আছে কি হিজ 7 ডটার্স, মানে তার 7 জন কন্যা, তাই না? তাহলে দেখেন দ্য ফাদার, তারপর হচ্ছে হিজ 7 ডটার্স। এখন আপনি এইখানে আসলে কোনটা সাবজেক্ট অনুযায়ী নেবেন? আপনি দ্য ফাদার অনুযায়ী নেবেন নাকি আপনি দ্য 7 ডটার্স অনুযায়ী সাবজেক্ট বসাবেন? আমরা বলেছি যে এই এক্সপ্রেশনগুলো দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে তাহলে এই যে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী এইখানকার ভার্বটা নির্ধারিত হবে। তার মানে এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব নির্ধারিত হবে না। আচ্ছা, তাহলে দ্য ফাদারের সঙ্গে কোনটা যায়? দ্য ফাদারের সঙ্গে তো হ্যাভ যাচ্ছে না, তার মানে এটিও হচ্ছে না। দ্য ফাদারের সঙ্গে আর যাচ্ছে না, এটিও হচ্ছে না। আচ্ছা, তারপরে বলছে ডটার্স ড্যাশ লেফট দ্য হাউস। আচ্ছা, লেফট দ্য হাউস তার মানে কি ওয়াজ হচ্ছে না, তাহলে হবে কি হ্যাজ। তার মানে দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স হ্যাজ লেফট দ্য হাউস, অর্থাৎ বাবা তার 7 জন কন্যাকে নিয়ে কি করলেন? বাসা ত্যাগ করলেন। তার মানে আমরা যেটা বুঝলাম যে এই ওয়ার্ড বা এক্সপ্রেশনগুলো দ্বারা প্রথম সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব নির্ধারিত হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আচ্ছা, কথা বুঝতে পেরেছেন কিনা একটু রিপ্লাই দিবেন, হ্যাঁ, একটু জানাবেন। অনেকে যে ম্যারি ইসলাম, তারপর তাসলিমা আহমেদ ডলি, অনেকে আছেন জাহিদ ইসলাম ভাই, আনসার সি, ভেরি গুড জাহিদ ইসলাম ভাই। আবু সালে, আবু সালে ভাই ডি না, আবু সালে এটা হচ্ছে যে সি আনসার। ওকে, আচ্ছা, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, আমরা পরের প্রশ্নটিতে চলে যাব। এরকম কিন্তু দেখেন, এরকম কিন্তু এই যে কনফিউজড যে বিষয়গুলো, কনফিউজিং যে বিষয়গুলো, সেগুলো কিন্তু হচ্ছে যে আমরা আমাদের ক্লাসগুলোতে ইনশাল্লাহ আপনাদেরকে সলিউশন করিয়ে দিব এবং পাশাপাশি আপনাদেরকে পিডিএফও দেওয়া হবে। হ্যাঁ, এবং যে যে জায়গাগুলো ফোকাস করা দরকার সেগুলো কিন্তু আমরা আমাদের ক্লাসে কিন্তু আলোচনা করিয়ে দিব এবং আপনাদের প্রস্তুতি যাতে শানিত হয়, প্রস্তুতি যাতে ধারালো হয়, সেজন্য হচ্ছে যে আমরা আপনাদের ক্লাসের পাশাপাশি পরীক্ষা, তারপর হচ্ছে বিভিন্ন পরামর্শ, তারপর কোন কোন জায়গাগুলো হাইলাইট করা দরকার সেগুলো কিন্তু আমরা ইনশাল্লাহ আমাদের কোর্সগুলোতে কভার করে দিব। আবারও বলছি, আমাদের ইউনিয়ন সমাজকর্মী কোর্স চলমান রয়েছে। আপনারা চাইলে আমাদের বিদ্যাবাড়ি টিমের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারেন এবং সেটার কোর্স ফি হচ্ছে 1499 টাকা। আচ্ছা, নিজাম ভাই বলছেন, নিজামুদ্দিন ভাই বলছেন আছি ভাই। হ্যাঁ, নিজামুদ্দিন ভাই তাহেরির মতো বলেন না কেন, আছি রে ভাই আছি। হ্যাঁ,
নিজাম নিজাম ভাই বলছেন আছি ভাই। আচ্ছা, অসাধারণ স্যারের ক্লাস। তাসলিমা ফ্র্যাগ্রেন্স তাসলিমা বলছেন অসাধারণ, থ্যাংক ইউ। বগুড়া থেকে দেখছি মৌসুমী মরিয়ম, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন, থ্যাংক ইউ সবাইকে। ওকে, তারপর দেখেন আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাব। দেখেন আমরা স্লাইডের মাধ্যমে দেখতে পাচ্ছি এটির আনসার হচ্ছে হ্যাজ। ওকে, তারপর নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, এই প্রশ্নটি আলোচনা করার আগে আমরা হচ্ছে যে আমরা একটু নোটে চলে যাই। এই প্রশ্নটি আলোচনা করার আগে আমরা নোটে চলে যাই। দেখেন আমরা জানি কন্ডিশনাল হচ্ছে যে সাধারণত 3 প্রকার, তাই না? আমরা এখন কথা বলবো কন্ডিশনাল নিয়ে। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা কথা বলবো। এই কন্ডিশনাল মানে কি? শর্তযুক্ত বাক্য। এই কন্ডিশনাল মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য, এটা আপনারা জানেন, শর্তযুক্ত বাক্য। আচ্ছা, যাই হোক, এই কন্ডিশনাল সাধারণত 3 প্রকার। প্রথমত হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল, তাই না? ফার্স্ট কন্ডিশনাল। তারপর 2 নম্বর হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা, তারপর 3 নম্বর হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। বগুড়া থেকে বলছেন, আচ্ছা, স্বপ্না আক্তার ইতি বলছেন ভালো লেগেছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, দীপু সরকার, হ্যাঁ, ওকে। তাহলে দেখেন আমরা একটু কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা, এবার দেখেন এই যে আমরা 3টি কন্ডিশনালের কথা বললাম, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। কিন্তু এই 3টি কন্ডিশনালের বাইরেও আরো একটি কন্ডিশনাল রয়েছে, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে জিরো কন্ডিশনাল। এই জিরো কন্ডিশনাল নিয়ে বেসিক্যালি আমরা এখন একটু কথা বলবো। আচ্ছা, দেখি জিরো কন্ডিশনালটা কি। জিরো কন্ডিশনালের স্ট্রাকচার বা গঠনটা হচ্ছে, আমরা কি নিয়ে কথা বলবো? জিরো কন্ডিশনাল নিয়ে কথা বলবো। এই জিরো কন্ডিশনালের স্ট্রাকচার বা গঠনটা হচ্ছে কি রকম? গঠন হচ্ছে যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস পরের যে অংশটা থাকবে সেটাও হচ্ছে, পরের অংশটাও হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এই জিরো কন্ডিশনালের গঠনটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, আর ইফ ছাড়া যে অংশটা থাকবে সেটাও হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি কখন বুঝবো এটা জিরো কন্ডিশনাল? আপনাদের কিন্তু একটি প্রশ্ন হতেই পারে, তাই না? যে আপনি কিন্তু প্রশ্ন করতেই পারেন যে আমি কখন বুঝবো এটি জিরো কন্ডিশনাল। হ্যাঁ, এটা বোঝার জন্য আপনাকে মনে রাখতে হবে যে যদি চিরন্তন সত্য, তারপর হচ্ছে যে বৈজ্ঞানিকভাবে সত্য, তারপর হচ্ছে অভ্যাসগত কর্ম। তাহলে আমি কয়টা কথা বলেছি? আমি বললাম চিরন্তন সত্য, তারপর আমি বলেছি বৈজ্ঞানিকভাবে সত্য, তারপর আমি বললাম অভ্যাসগত কর্ম। যদি বোঝায় তাহলে সেটি জিরো কন্ডিশনাল হবে। তাহলে সেটি কোন কন্ডিশনাল হবে? জিরো কন্ডিশনাল হবে। হ্যাঁ, আবারও বলছি, চিরন্তন সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য এবং অভ্যাসগত কর্ম বোঝালে সেটি হবে জিরো কন্ডিশনাল। আর জিরো কন্ডিশনাল হলেই তার স্ট্রাকচার হচ্ছে ইফ থাকবে এবং তার সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং পরের অংশটা হচ্ছে কি? পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, অনেকে আছেন খুলনা থেকে, তারপর হচ্ছে যে কিশোরগঞ্জ থেকে। নমস্কার স্যার, কৃষ্ণা বৃষ্টি মিষ্টি বিশ্বাস মিষ্টি, আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ইফ ছাড়া বাক্যটি সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তাই যদি হয়ে থাকে তাহলে আমরা আমাদের প্রশ্নটাতে চলে যাই। এবার বলেন, এখানে দেখেন দেয়া আছে যে ইফ ইউ ফ্রিজ, এই যে ইফ ইউ ফ্রিজ ওয়াটার ইট বিকামস সলিড। ইট বিকামস কি? সলিড। অর্থাৎ আপনি যদি পানিকে ফ্রিজিং করেন তাহলে সেটা কি হয়? সলিড, মানে ঘন বস্তুতে পরিণত হয়।
আচ্ছা, আপনার বাসায় তো ফ্রিজ থাকে তাই না? আপনি বাসার মধ্যে যদি আপনার বাসার ফ্রিজে যদি পানি রাখেন দীর্ঘদিন, তাহলে কি সেই পানিটা বরফ হয় না? আর বরফ হলেই সেটাকে বলা হয় কি সলিড, মানে কি ঘনবস্তু, তাই না? আচ্ছা, তার মানে কি এটা কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত? এটা সাইন্টিফিক্যালি প্রুভড, তাই না? মানে তার মানে কি একদম সত্য কথা। আচ্ছা, এরকম যদি হয় আমরা বলেছি তাহলে ইফ যুক্ত বাক্যটিও হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে এখানে ফ্রিজ দেয়া আছে, এবং ইফ ছাড়া বাক্যটিও হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে কি দেয়া আছে? বিকামস দেয়া আছে। তাই যদি হয় তাহলে আপনারা বলেন এটা কি ফার্স্ট কন্ডিশনাল? নো। এটা কি থার্ড কন্ডিশনাল? নো। এটা কি সেকেন্ড কন্ডিশনাল? এটিও নয়। তাহলে আনসার বি, এটি হচ্ছে জিরো কন্ডিশনাল। কথা ক্লিয়ার কিনা? যশোর থেকে আছেন মোকাররম হাসান, রাজশাহী থেকে আছেন অনেকেই। স্যার আমি এক্সামটা কতদিন পর, এই এক্সামটা কতদিন পর হতে পারে? এই এক্সামটা আপনারা আপডেট জানতে পারবেন, তবে এতটুকু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে পরীক্ষাগুলো হবে এবং সার্কুলারও হবে। কুড়িগ্রাম থেকে আছেন, আচ্ছা সোলাইমান খান, থ্যাংক ইউ। আপনাদের পরীক্ষাগুলো হবে, আপনাদের হচ্ছে যে সবই হবে এবং সার্কুলারও আসবে ইনশাল্লাহ, এবং পরীক্ষা হবে একদম নিট অ্যান্ড ক্লিন, একটি টাকাও লাগবে না, একদম ফেয়ার পরীক্ষা হবে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই ইউনিয়ন সমাজকর্মীতে এখন কিন্তু হচ্ছে যে আপনাদের কোনো কোটা অ্যাপ্লাই হবে না, অর্থাৎ শুধুমাত্র 7% হচ্ছে যে কোটা থাকবে, আর বাকি 93%, অর্থাৎ 93% মেধার ভিত্তিতে আপনাদের নিয়োগটা সম্পন্ন হবে ইনশাল্লাহ। এই জন্য আপনারা প্রিপারেশন নিতেই থাকেন, ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতি ভালো হবে। ওকে, অনেকে নরসিংদী থেকে, পঞ্চগড় থেকে, আচ্ছা যশোর থেকে আছেন, থ্যাংক ইউ। তাহলে এই প্রশ্নটির আনসার আমরা পেয়ে গেছি। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে আমরা তাহলে এটির আনসার আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল। ওকে, আবারও স্মরণ করিয়ে দেই, আমাদের ভর্তি প্রোগ্রাম চলছে 11 থেকে 20 গ্রেড এবং ইউনিয়ন সমাজকর্মী। আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। যাদের মনে হয় যে বেসিক দুর্বল বা হচ্ছে একটু ভর্তি হলে আপনার প্রস্তুতি আরো ধারালো হবে, তারা নিঃসন্দেহে ভর্তি হতে পারবেন। আশা করি ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন। ওকে, তাহলে পরের প্রশ্নে আমরা চলে যাই। হি হ্যাজ বিন ওয়ার্কিং ড্যাশ এ মান্থ। ওকে, তাহলে এই প্রশ্নটি আলোচনা করার আগে আমরা একটু দেখি, আমরা একটু নোট করার চেষ্টা করি। আমরা এখন বেসিক্যালি আলোচনা করব হচ্ছে কি ফর নিয়ে, অথবা হচ্ছে কি সিন্স। ফর অথবা সিন্স নিয়ে আমরা কথা বলবো। কি কি নিয়ে? ফর নিয়ে অথবা সিন্স নিয়ে কথা বলবো। আনন্দ হোসেন ইউনিয়ন সমাজকর্মী পদে পিডিএফ তো এখনো পিডিএফ এখনো অ্যাপে পায়নি। আনন্দ ভাই পেয়ে যাবেন ইনশাল্লাহ, হ্যাঁ আশা করি, দোয়া করি পেয়ে যাবেন। আফরিনা খাতুন মেহেরপুর থেকে, ওকে। অ্যাডমিশন হয়েছি ফারজানা খানম, ওকে থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, আমরা এখন শিখবো কি ফর নিয়ে এবং সিন্স নিয়ে। এটাতে অনেকেই আপনারা কনফিউজড খেয়ে যান যে এই জায়গায় আসলে কি হবে। এই যে আতিকুল ভাই সিন্স, এটা কিন্তু ভুল করে ফেলছেন। আচ্ছা স্যার 19তম কি ভর্তি চলছে? হ্যাঁ 19তম ভর্তি চলছে। তাজিয়া খাতুন 35 হওয়ার সম্ভাবনা আছে কিনা? 35। বয়সের ব্যাপারটা অনেকেই জানতে চান। বয়স নিয়ে আমরা আশাবাদী যে বয়স ইনশাল্লাহ বাড়ানোর কথা, তবে শিওর না। কারণ কি যারা দায়িত্বে আছেন তারা মোটামুটি পজিটিভ মেন্টালিটির, হ্যাঁ তারা ছাত্রদের যে দাবি দাওয়াগুলো তারা কিন্তু ইতিবাচকভাবে নেয়। বিশেষ করে আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার, হ্যাঁ তিনি কিন্তু মোটামুটি বয়সের পক্ষে, আমরা যতটুকু এর আগে জেনেছি। আমিও ইউকে থেকে, সাবরিনা বলছেন আমি ইউকে থেকে, ইউনাইটেড কিংডম থেকে, ও মাই গড। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। অনেকেই আছেন আমাদের সাথে। দেখেন তাহলে আমরা কথা বলবো ফর নিয়ে এবং সিন্স নিয়ে। আচ্ছা একটু বলে রাখা ভালো, সেটি হচ্ছে এই ফর এবং সিন্স আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোন টেন্সে ব্যবহার করি, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? কন্টিনিউয়াস টেন্সে আমরা এই ফর এবং সিন্স ব্যবহার করে থাকি। ভালো কথা, ফর এবং সিন্স ব্যবহার করে থাকি এই জায়গায়, কিন্তু আসলে বসে কোথায় কোথায়। আচ্ছা একটু মনে রাখতে হবে যে কাউন্টেবল ইউনিট অফ টাইম, কাউন্টেবল ইউনিট অফ টাইমের আগে ফর বসে। কি বসে? ফর বসে। কাউন্টেবল ইউনিট অফ টাইম অর্থাৎ যে টাইমটা গণনা করা যায়। আচ্ছা কাউন্টেবল ইউনিট অফ টাইমের আগে কি বসে? এই যে ফর বসে। যেমন দিলাম আমি
কাউন্টেবলটা কেমন, যেমন 2 আওয়ার্স, যেমন 2 আওয়ার্স, তারপর আমি বললাম 3 মান্থস, 3 মান্থস, তারপর আমি বললাম 10 মিনিটস, 10 মিনিটস, হ্যাঁ 10 মিনিটস, তারপর আমি বললাম 4 ইয়ার্স। দেখেন এগুলো কিন্তু সবগুলোই গণনা করা যাচ্ছে, অর্থাৎ 2 ঘন্টা, 3 মাস, তারপর 10 মিনিট, 4 বছর। এই জন্য এগুলোকে বলা হচ্ছে যে কাউন্টেবল। কাউন্টেবল ইউনিট অফ টাইমের আগে কি বসে? ফর বসে, মনে রাখতে হবে। কাউন্টেবল মানে যেগুলো গণনা করা যায় তার আগে ফর বসে। এবার বলি আনকাউন্টেবল। আনকাউন্টেবল, আনকাউন্টেবল ইউনিট, আনকাউন্টেবল ইউনিট অফ টাইম, আনকাউন্টেবল ইউনিট অফ টাইমের আগে আগে সিন্স বসে। কি বসে? সিন্স বসে, এটা মনে রাখতে হবে, সিন্স বসে। আচ্ছা এটা কেমন একটু দেখি আমরা। যেমন 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 আমি বললাম 1971 সাল থেকে, তাহলে আমি বললাম সিন্স, সিন্স 1971, তারপর আমি বললাম সিন্স ইয়েস্টারডে। এখন দেখেন 1971 সাল থেকে আপনি কিন্তু গুনছেন না, তার মানে এটা জাস্ট স্টার্টিং পয়েন্ট অফ টাইম। আচ্ছা একটু পরে আমি ক্লিয়ার করে দিব। সিন্স ইয়েস্টারডে, সিন্স ইয়েস্টারডে, আচ্ছা ইয়েস্টারডে অর্থাৎ এই গতকাল থেকে। গতকাল তো আর গোনা যাচ্ছে না, তাই না? এরকম সকাল থেকে বা গত মাস থেকে, এগুলো তো গোনা যাচ্ছে না, তার মানে এই জন্য এগুলোকে বলা হচ্ছে আনকাউন্টেবল ইউনিট অফ টাইম। আচ্ছা এটা আমরা দেখলাম। আরেকটি এর বিকল্প সহজ কথা আছে, সেটি হচ্ছে আমরা বললাম যে পেরিয়ড অফ টাইম, পেরিয়ড অফ টাইম, পেরিয়ড অফ টাইম, পেরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, পেরিয়ড অফ টাইমের ক্ষেত্রে এটা অথবা, হ্যাঁ পেরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর বসে, ফর বসে। যদি আগেরটা না বুঝেন তাহলে এটা বুঝলেও হবে। পেরিয়ড যেমন 2 আওয়ার্স, 2 মান্থস, 2 ইয়ার্স, 4 ইয়ার্স, 30 মিনিটস, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে হচ্ছে ফর বসে। আর স্টার্টিং পয়েন্ট অফ টাইম, স্টার্টিং, স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট অফ টাইম, স্টার্টিং পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, স্টার্টিং পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স বসে, সিন্স বসে। অর্থাৎ এটা বেসিক্যালি হচ্ছে যে কখন থেকে শুরু হয়েছে। যেমন 1971 সাল থেকে, গতকাল থেকে, গত পরশু থেকে, সকাল থেকে, হ্যাঁ তারপর বিকাল থেকে, তারপর হতে পারে যে গত মাস থেকে। তার মানে এটা শুরুটা কখন হয়েছে, এই শুরুটা যখন থেকে হবে এটা বোঝালে হবে সিন্স। আর হ্যাঁ যদি বেপিয়া বোঝায় মানে 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, তারপর 1 মাস ধরে, 1 বছর ধরে, এরকম যদি ধরে বা বেপিয়া বোঝায় তাহলে হবে কি? ফর। আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে চলেন আমরা একটু দুই একটা উদাহরণ দেই। আমি যেমন বললাম যে I have been teaching you dash 2 hours, 2 hours। অর্থাৎ আমি 2 ঘন্টা ধরে আপনাদেরকে পড়াচ্ছি। তাহলে আপনারাই বলেন এখানে ফর হবে না সিন্স হবে? কমেন্ট করে জানান দেখি কে কে পারে, একটু কমেন্ট করে জানান। I have been teaching you, আমি 2 ঘন্টা ধরে আপনাদেরকে পড়াচ্ছি, ফর হবে না সিন্স হবে? কমেন্ট করে জানান দেখি, দেখি কে কে পারে। 2-1 কমেন্ট করে জানান। হ্যাঁ অনেকে আছেন। কৃষ্ণা বিশ্বাস, মিষ্টি, হ্যাঁ ভেরি গুড। সুমাইয়া, অনেকে আছেন। সাগর ভাই বলছেন, সীমা ইসলাম, মনোয়ার ভাই বলছেন, কুলসুম আক্তার ফর, হ্যাঁ নীলমেঘ এক টুকরো, তারপর হচ্ছে রাজীব খান ফর, ভেরি গুড। হ্যাঁ তার মানে কি অনেকেই বুঝতে পেরেছেন, তাই না? তাহলে এখানে আমরা বললাম যে কাউন্টেবল ইউনিট যদি হয় তার মানে কি এটা গণা যাচ্ছে, এই জন্য এই সময়টার ক্ষেত্রে হবে কি? ফর। ভেরি গুড, অনেকেই বলছেন যারা ফর লিখেছেন। স্যার আপনাদের ফ্রি ক্লাসগুলো কি ছিল আগের কমেন্ট একটু দেখি। স্যার আপনাদের ফ্রি ক্লাস থেকে অনেক প্রশ্ন কমন পেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমার ভুলের কারণে রেজাল্ট আসেনি। আরে তাজিয়া খাতুন, হ্যাঁ আচ্ছা তাহলে ইনশাল্লাহ আগামীতে কমন পাবেন আবারও। তাহলে দেখেন কাউন্টেবল ইউনিট অফ টাইমের ক্ষেত্রে হবে ফর। ওকে এবারে আমি আরেকটা দিচ্ছি, আবার আপনারা কমেন্ট করবেন। আচ্ছা it has been raining, it has been raining
ড্যাশ ইয়েস্টারডে, ড্যাশ ইয়েস্টারডে, ইয়েস্টারডে। এবার এটা কমেন্ট করে জানান কি হবে, কমেন্ট করে জানান দেখি এটা কি হবে। জুয়েল মাহমুদ ফর বলছেন, স্বপ্ন সুমি, তানজিল সরকার অনেকেই আছেন। হ্যাঁ, এটা কমেন্ট করে জানান কি হবে, যে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ ইয়েস্টারডে, এটা কি হবে? শামিমা পারভিন সিন্স, ইট হ্যাজ বিন রেইনিং, হ্যাঁ ইট হ্যাজ বিন রেইনিং কি হবে? হ্যাঁ, অনেকে ইমন সাহা, আচ্ছা ভেরি গুড। আমরা বলেছিলাম যদি আনকাউন্টেবল ইউনিট অফ টাইম হয় অথবা স্টার্টিং পয়েন্ট অফ টাইম, মানে কি কখন শুরু হয়েছে এটি যদি বোঝায় তাহলে সেখানে কি সিন্স হবে। তাহলে দেখেন যে সকাল থেকে, সকাল থেকে না তো গতকাল থেকে, তার মানে কি শুরুটা বোঝাচ্ছে যে গতকাল থেকে, গতকাল থেকে যেহেতু ক্লিয়ার করে বলা আছে অর্থাৎ স্টার্টিং পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, এই জন্য এখানে ফর হবে না, এখানে কি হবে? এখানে হবে সিন্স, সিন্স ইয়েস্টারডে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছেন। হ্যাঁ, আমার কথা বুঝতে পারেন কিনা, কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কাউন্টেবল ইউনিট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম হলে ফর, আর আনকাউন্টেবল ইউনিট অফ টাইম বা স্টার্টিং পয়েন্ট অফ টাইম হলে হবে কি সিন্স। ওকে, অমিত সাহা সিন্স, হ্যাঁ ওকে। লামিয়া খাদিজা খাতুন লামিয়া সিন্স, ভেরি গুড। অনেকে বলছেন মাসুদ সরকার সিন্স, ভেরি গুড। তার মানে আপনাদের মনোযোগ আছে। ওকে, তাহলে এটা আমরা দেখে ফেললাম। এবারে তাহলে এই প্রশ্নটার উত্তর আমি করছি না, এটা আপনারাই করবেন। আপনারাই কমেন্ট করে জানান দেখি, আপনারাই কমেন্ট করেন। এস এ দোলা বলছেন এটা কি সিন্স হবে না ফর হবে বলেন? জাহিদ ইসলাম, জুয়েল মাহমুদ ভাই, হ্যাঁ লাবিব আহমেদ 100% ক্লিয়ার। ওকে লাবিব আহমেদ ভাই, থ্যাংক ইউ। দেবান্বিতা দেখা সিন্স, এটা কি সিন্স হবে না ফর হবে? দেখেন ভালো করে কিন্তু দেখেন কোথায় কোথায় তাকাতে হবে। এই যে গ্যাপের পরে এইখানে দেখেন, এটা আসলে কাউন্টেবল ইউনিট অফ টাইম নাকি আনকাউন্টেবল ইউনিট অফ টাইম? কাউন্টেবল ইউনিট অফ টাইম নাকি আনকাউন্টেবল ইউনিট অফ টাইম? অনেকে বলছেন সিন্স, অনেকে বলছেন ফর। হ্যাঁ, এখনো কিন্তু ক্লিয়ার হতে পারেনি। হ্যাঁ, আচ্ছা, অনেকে বলছেন সিন্স, অনেকে কিন্তু বলছেন ফর। কৃষ্ণা বিশ্বাস বলছেন ফর, অনেকে আবার বলছেন সিন্স। আচ্ছা, তার মানে কি কনফিউজড খেয়ে যাচ্ছেন, তাই না? আমরা বলেছি যে হি হ্যাজ বিন ওয়ার্কিং, সে কি 1 মাস ধরে কাজ করছে, তাই না? এই যে 1 মাস, এই যে 1 মাসের কথা বলা হচ্ছে, তার মানে কি এটা কাউন্টেবল। এই যে 1 মাসের কথা বলা হচ্ছে অর্থাৎ সে 1 মাস ধরে কাজ করছে, তার মানে 1 মাস মানে কি কাউন্টেবল। যেহেতু 1 বললাম, এই যে এ মান্থ, তাই না? এ মান্থ এরকম হতে পারে কি 2 মান্থস, এরকম হতে পারে 3 মান্থস। আচ্ছা, তাহলে কি হবে? কাউন্টেবল ইউনিট অফ টাইম হলে হবে ফর। হ্যাঁ, শামিমা পারভিন বলছেন ফর হবে, ভেরি গুড। হ্যাঁ, তাহলে হবে কি ফর, যেহেতু এটা কাউন্ট করা যাচ্ছে, তাহলে এই জন্য এখানে হবে কি সিন্সও হবে না, উইথও হবে না, অ্যাবাউটও হবে না। দ্য কারেক্ট আনসার ফর। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, এখন বুঝতে পেরেছেন? আরশ বিন আসমান আলী। ওকে, শাহাদাত ভাই বলছেন এ। তাহলে আশা করি একদম বুঝতে পেরেছেন। হ্যাঁ, তাহলে এই জায়গাটাতে কিন্তু আপনাদের অনেকেরই সমস্যা ছিল। আমরা বেসিক্যালি আমাদের কোর্সগুলোতে যে জায়গাগুলোতে এই যে আপনারা এরকম কনফিউজ থাকেন, হ্যাঁ এরকম আরো অনেক প্রশ্ন আছে। কি লিখেছেন রতন কালেকশন, 18তম প্রিলিতে আপনাদের ইউটিউব ভিডিও দেখা অনেক প্রশ্ন কমন পেয়েছিলাম স্যার, থ্যাংক ইউ রতন কালেকশন ভাই। আচ্ছা, তবে প্রথমবার তো তাই কি দিয়ে যে কি করব কিছুই বুঝতে পারিনি, যার জন্য রেজাল্ট আসেনি। ওকে, সমস্যা নেই, আপনারা আমাদের ক্লাসগুলো দেখতে থাকলে ইনশাল্লাহ অবশ্যই বেনিফিটেড হবেন। এবং আমাদের এই লাইভ ক্লাসগুলো কিন্তু খুবই ইনফরমেটিভ, সেটা প্রত্যেকটি কোর্সের বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, হ্যাঁ এগুলো কিন্তু হচ্ছে যে আপনারা কিন্তু কমন পাবেন ইনশাল্লাহ, এবং এখান থেকে অনেক বিষয় কিন্তু আপনারা সুন্দর করে শিখতে পারবেন। এস এ দোলা বলছেন স্যার অনেক সাবলীল ভাবে আপনি শেখান। আচ্ছা, থ্যাংক ইউ দোলা। হ্যাঁ, দোলা দে রে পাগলা, হ্যাঁ মিলার গান মনে পড়ে গেল। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে আমরা এই প্রশ্নটির আনসার আমরা পেয়ে গেলাম। আমরা আর হচ্ছে যে আপনার যেহেতু আমাদের এটা শর্ট লাইভ ক্লাস, স্যার কি সমাজকর্মী এর কোর্সটা কত মাসের? ইনশাআল্লাহ 2-3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, 2-3 মাসের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে দেখেন আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আমরা 11 থেকে 20 গ্রেড এবং ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য আমাদের ভর্তি চলছে।
এবং আপনাদের যেভাবে আপনাদের প্রস্তুতি ধারালো করা যায় আমরা ইনশাল্লাহ সেই প্রতিজ্ঞাবদ্ধ সেইভাবে আপনাদের যাতে ম্যাটেরিয়ালস আমরা দিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের এটার ভর্তি ফি হচ্ছে, ইউনিয়ন সমাজকর্মীর ভর্তি ফি হচ্ছে 1499 টাকা। 1499 টাকা, আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, 1499 টাকা হচ্ছে যে আমাদের এটা ফি। আর 11 থেকে 20 গ্রেড, 11 থেকে 20 গ্রেডে হচ্ছে 11 থেকে 20 গ্রেড যেটি সেটার ক্ষেত্রে আমরা রাখছি 2550 টাকা, 2550। আর এটা হচ্ছে যে ইউনিয়ন সমাজকর্মী। তাহলে আপনারা এই দুটা আপনাদের যেটা মন চায় সেই কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তারপরে দেখেন আমরা তাহলে এটার আনসারটা একটু দেখে নিচ্ছি। যে এটা আমরা দেখলাম এটার আনসার হচ্ছে কি তাহলে ফর, তাহলে এটা আমরা আনসার দেখে ফেললাম। ওকে, তাহলে আমরা এরকম আর যাচ্ছি না। এখানে দেখেন ইউনিয়ন সোশ্যাল ওয়ার্কার, ইউনিয়ন সমাজকর্মী ব্যাচের আপনাদের লাইভ ব্যাচ আমরা 4 নাম্বার ব্যাচ রান করাবো ইনশাল্লাহ কিছুদিন, কয়েকদিনের মধ্যে। 23 তারিখে আপনাদের ওরিয়েন্টেশন হওয়ার কথা রয়েছে। এই যে ব্যাচ নাম্বার 4, আপনারা চাইলে ভর্তি হতে পারেন, আমাদের ভর্তি চলছে। এর পাশাপাশি আমাদের 11 থেকে 20 গ্রেড, এখানে দেখেন দেয়া আছে 11 থেকে 20 গ্রেড, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ এবং এটা ব্যাচ নাম্বার 7। আপনারা এখানেও ভর্তি চলছে, আপনারা ভর্তি হতে পারেন, আমাদের যে নাম্বারগুলো দেয়া আছে। এবং আপনারা সমস্ত ইনফরমেশন ইনশাল্লাহ কোর্সগুলো থেকে পেয়ে যাবেন। এবং পাশাপাশি আমাদের এই যে এই নাম্বারগুলো এখানে দেয়া আছে, এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে 01896060800, তারপরে যে এগুলো সব ডিজিট্যাক, আমরা এই জন্য এখানে একটা দেখেন নাম্বার দেওয়া আছে 01896060800 থেকে 815। এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা ইনশাল্লাহ ভর্তি হতে পারেন। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অনেকে আবার ভুলে যাবেন, অনেকের মনে থাকতে নাও পারে। হ্যাঁ, এই জন্য আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এর পাশাপাশি আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আপনারা জানেন যে www.bidyabari.com এবং fb.com/বিদ্যাবাড়ি এবং youtube.com/বিদ্যাবাড়ি। তার মানে আমাদের 3টা প্ল্যাটফর্মে আমরা অ্যাক্টিভ থাকি, সেটি ওয়েবসাইট, ফেসবুক এবং হচ্ছে যে ইউটিউব, এই জায়গাগুলোতেও আমাদেরকে পাবেন ইনশাল্লাহ। তো আজকে তাহলে আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদের সাথে বিদায় নিতে যাচ্ছি, যেহেতু এটি লাইভ ক্লাস। আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, এনার্জি রাখবেন, বেশি বেশি পড়াশোনা চালিয়ে যাবেন। সবাইকে আবারও বিদ্যাবাড়ি ক্লাসরুমের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য যারা আছেন তাদেরকে নমস্কার। থ্যাংক ইউ সো মাচ।